দ্বিতীয় প্রধান পদ রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী, তারপরেই মাননীয় স্পিকার স্যার আছেন আমাদের। এই যে পেয়েছি, আর কোনোদিন বাংলাদেশ ভোলাবাসী এরকম কোনো পদ পায়নি, সামনেও পাবে কিনা সেটা আল্লাহ তাআলা জানে। স্যার এই যে পেয়েছি এবং পাওয়ার পরে আবার যে আজকে আপনার সামনে আসতে পেরেছি বলার কথা নিয়ে, এখানে ব্যক্তিগত কোনো কথা বলতে স্যার আমরা আসিনি, চট্টগ্রাম থেকে এখনো কিন্তু আমরা লাঞ্চ করে গেছি, নামাজ পড়ে নয়ন সাহেবের ওখানে গেছি, প্রধানটা করে দিচ্ছে, তারপরে এখানে আসছি। চট্টগ্রাম থেকে যারা আসছে তারা লাঞ্চ করি, আমরাও করতে পারি না, অনেকেই করে দিচ্ছি। আমরা শুধু ঘোরার কাজের জন্য এইভাবে ছুটে বেড়াই। সেখানে যে স্যার আপনার সামনে আসতে পেরেছি, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এমন একজন মানুষকে ভোলার অভিভাবক হিসাবে পেয়েছি যার পরিচয় দিতে হয় না। আমি আমার পরিচয় দিতে বলেও স্পিকার স্যারের ওখানে এই কথাটা এসে যায়। এই যে একটা জিনিস পেয়েছি, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনি দীর্ঘায়ু হন, সুস্বাস্থ্যের অধিকারী হন, দীর্ঘদিন আমাদের ভোলার জন্য সার্ভিস দিবেন। সারা বাংলাদেশের মানুষ চাইছে সার্ভিস, কিন্তু আমি আমাদের ভোলার জন্য চাই। স্যার এখন আসি একেবারে সুনির্দিষ্ট আমাদের, আপনি আমাদের প্রিভিয়াস কাজ সম্পর্কে আশা করি স্যার আপনি আমাদের অবগত আছেন, এর আগে কয়েকবার বসেছি, ওইটা বলতে গেলে অনেক সময় যাবে, সেটা আর আমরা বলবো না। যে আমরা নদী বাঁধন প্রতিরোধের কাজ নিয়ে শুরু করেছিলাম, সেটাকে একটা ডিজাইনে আনার পরে আমরা ওটা শেষ করে বিদ্যুৎ ধরেছি, বিদ্যুতের ওটা ডিজাইন হয়েছে, সেটাও আপনি জানেন স্যার কি অবস্থায় আছে, একটা সার্ভিস হয়েছে, আর একটা বলাতে হলেই কিছুটা সমস্যার সমাধান হবে। এটা নিয়ে কাজ করছেন আমাদের পিজিসিবির এক্স এম মোহাম্মদ সাহেব, উনি কিন্তু ডিভোটেড মানুষ, বলার জন্য স্যার কাজ করে তার ডিপার্টমেন্টের কাজটা এটা করতেছেন। আমাদের কামরুজ ভাই কিন্তু সার কারখানা সম্পূর্ণ ওনার তদারকিতে এই সার কারখানার কাজ এসেছেন আপনার জন্য। আচ্ছা, এরপরে আমাদের স্যার অন্যান্য কাজগুলো এখন সেগুলোর জন্য যে সামনে আমাদের কাজ, এক নম্বর কাজই হলো ভোলাবাড়ি সেতুটা। সেতুটা স্যার আসলে আমরা তো 2011 সাল থেকে লেগে আছি এটার পিছনে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একদম কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলেন ফয়জল কবির স্যার, আপনার তো ব্যক্তিগতভাবে পরিচিত, উনি আমরা দিয়েছিলাম, সাহেব ছিলেন সেখানে, আর সুলতান ছিলেন, কামরুজ ভাই ছিলেন, সেখানে কথা দিয়েছিলেন যে একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলেন আমাদেরকে, যে ডিসেম্বরে আমরা এটা করে ফেলবো। কিভাবে? ওই পিপিপি জাপানের যে একটা কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে দেওয়ার, ওরা শুধু চাচ্ছে যে অর্ডার, সরকারি অর্ডার হলে ওরা কাজটা শুরু করে ওরা অর্থায়ন দিয়ে শুধু পরে একটা সরকারি জটিলতা আসলো, যে আমাদের সরকার বললো যে জাপান সরকারের এন্ডোর্সমেন্ট লাগবে। এই জটিলতাটার পিছনে আবার আরেকটা জটিলতা ছিল, আমাদের মাননীয় কয়েকজন উপদেষ্টাকে বলাতে অবরুদ্ধ করে একটু দুর্ব্যবহারের মতো হয়ে গেছিল স্যার। টোটাল জিনিসটা মিলাই আমরা কিন্তু হারাইছি ওই সময়টা। এরপরে তো স্যার আপনারা সবাই প্রতিশ্রুতি দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন। এখন স্যার যেই পর্যায়ে আছে, এখন আসলে আমরা, আপনি স্যার এত চেষ্টা করছেন, আমরা কিন্তু স্যার আপনার বক্তব্যগুলো সংসদে ভোলাবাসী যে কিভাবে শুনে, কিভাবে আপনি সংসদ চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ স্যার। এটা এই পরিচালনা কেউ কোনোদিন দেখেনি। জাতীয় সংসদ এত নিরপেক্ষতার সহিত, এত দক্ষতার সহিত, এত যোগ্যতার সহিত, সেখানে স্যার আমরা কিন্তু যখন আপনার বক্তব্যগুলো দেখি বা ইয়ে করি, ওয়াচ করি, সেখানে আমরা আসলে গর্বিত হই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আরো দক্ষতা বাড়িয়ে দেন। সেখানে আপনি অনেক চেষ্টা করেছেন, আমার মনে হয় যে সবাই যে একমত হয়েছে, মোটামুটি পুরো সংসদ একমত হয়েছে, এখানে আপনার নেতৃত্ব হয়েছে স্যার, আমাদের বিশ্বাস এটা। কিন্তু স্যার একটা জায়গায় যে আমরা ঠেকে গেলাম, দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর শেষ বক্তব্যে আর ভোলাবাড়ি সেতুর কথা আসলো না, আসলো কি শিল্প পার্কের কথা। মেইনলি উনি বললেন যে এটাও দরকার, ঠিক আছে, কিন্তু ইয়েটা আসে এখানে আমরা স্যার একটু একটু কেন আসলো না একটু স্যার, এটা স্যার আপনি কিভাবে দেখবেন, কিভাবে স্যার আমরা নলেজে দিলাম যে আমরা কাজ করতে দেবেন, আমরা তো স্যার পর্যবেক্ষণ করতে পারি, আর আমাদের তো কিছু করার নেই। এটা কিন্তু আমাদের কাছে একটু কেমন জানি অ্যালার্মিং মনে হচ্ছে, ওনার শেষ বক্তব্যে আমরা এটা পাইনি সেই ইয়েটা ভোলাবাড়ি সেতুটা, অথচ এর আগে বারবার বলেছি। এখন কি হয়েছে এখানে স্যার, যদি আমি একটু শুনছি, এখানে জানি না এটা অথেন্টিক কিনা, আমার ব্যক্তিগতভাবে আমার একজনের কাছ থেকে এসছে কথাটা, যে সেতু মন্ত্রীর পিএসসি নাকি এই মন্তব্য, এপিএস পলিটিক্যাল এপিএস, উনি এই মন্তব্য করেছেন যে অমুকে ক্রেডিট নেবে, হবে না, একটা পলিটিক্যাল বিষয় হয়েছিলেন, আরেকজন ছিলেন, চারজনই বিশেষ করে দৌড়িয়ে চলে যেতাম ওখানে, যে কাজগুলো লাগতো সেগুলো করতাম, আমরা ফেরিটা পেয়েছিলাম। কিন্তু ফেরিটা মধুসূদনের ঘাটে হওয়াতে মতিরহাট থেকে এটা এক খালের মধ্য দিয়ে 12 কিলোমিটার খালটা, এই ফেরিগুলো এগিয়ে যেতে হয়, প্রায় জায়গায় এই খালটা পদ্মা শুরু করে এই হয়ে যায়, বিএনএ ট্রেজিং করতেই থাকে, কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওই জোয়ার ছাড়া ফেরি চলতে পারে, আবার জোয়ারের জন্য এক জোয়ারের পরে আরেক জোয়ারের জন্য
কাটিয়ে থাকে। তখন যে গাড়িগুলির মধ্যে যারা মানুষ আমাদের বলার মানুষ সব সেই আপনার সংলাপ সব মানুষগুলো যে কি দুর্ভোগটা যায় তাদের 7-8 ঘন্টা গাড়ির মধ্যে লঞ্চের মধ্যে বসে থাকে। এর জন্য আমরা 2019 সালে একেবারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আমরা পিডিএফ আয়োজন করে সচিব সিনিয়র সচিব আব্দুল সালাম স্যার ওনার সভাপতিত্বে একটা মিটিং আয়োজন করছিলাম। তখন আবার আমাদের প্রশাসন ক্যাডারের সেট আপটা একটু স্ট্রং ছিল, 3 জন সচিব ছিলেন, কয়েকজন এডিশনাল সেক্রেটারি ছিলেন, ওনারা সহ ওই মিটিংটা করছে। ওনাদেরকে আমরা সামনে রেখেছিলাম। ওনারা আমাদের পদ পদবি মেজর ছিল, মেজর জেনারেল সাহেব আমাদের পদ পদবি দেয়, কিন্তু আমরা তাকে সামনে নিয়ে আসি আপনার সাথে করবো সাত থাকলে মিষ্টি ইয়ে হয়, এরকমই করি আমরা সবসময়। তো ওনাদের নিয়ে বসেছি, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে নৌপরি রেজুলেশন করে 1 নম্বর সিদ্ধান্ত হলো মতিরহাটে করতে করা হবে নৌ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, 4টি সংস্থা প্রধানদের নিয়ে। কিন্তু ঘাট করতে হলে রাস্তা লাগবে, ফেরি একসাথে নাম দিয়েছে, গাড়িগুলি নামে দিবে, এবং রাস্তা সেই পরিমাণ বাস 2টা বাস ক্রস করতে হবে। এখন রাস্তা আছে 12 মতিরহাট থেকে তোরা মেইন রোডে উঠতে 12 ফিটের রাস্তা, এটাকে 30 ফিট করতে হবে। 30 ফিট করতে হলে এটা আঞ্চলিক মহাসড়ক হতে হবে, সেটা এলজি দিতে হবে। ওই রাস্তা তখন এলজি আইডি যুক্ত রাস্তা, এটাকে নিতে হবে কোথায়? সড়ক বিভাগ। তখন আবার রাষ্ট্রীয় সরকারি একটা এমবার্গো ছিল 19 সালে যে কোনো রাস্তা শিফট করা হবে। এই এমবার্গো ওভারকাম করে এটাকে শিফট করাইতে আমাদের 2024 সাল পর্যন্ত বহু তদবির করে, তখন আবুল কালাম স্যার না বললি না, উনি প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন, উনি অনেক কষ্ট করছে স্যার, ঢাকাতে আমরা পাচ্ছি জিনিসটা শেষ পর্যন্ত আছে। শেষ যখন আমরা এটা শিফট করে নিয়ে আসলাম, এই দিকে বিয়ে আমরা যে আর তখন আর নৌ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করি, আমরা করে দিয়েছি সড়ক বিভাগের সাথে, কারণ আমাদেরকে রাস্তা আগে শিফট করাতে হবে, রাস্তা করাতে হবে, প্রজেক্ট পাস করাতে হবে। 262 কোটি টাকার প্রস্তাব, 9.6 কিলোমিটার রাস্তা 30 ফিট করে করবে, 262 কোটি টাকা দিয়ে। এটার জন্য পরিবেশের ছাড়পত্র মুখ যা লাগে আমরা আমাদের টাকা দিয়ে, কত টাকা দিচ্ছি টাকা দিয়ে সার্টিফিকেট নিয়েছি। করার পরে যখন চেয়ারম্যান বিএডিপির সাথে আবার বসলাম, এখন রাস্তা ঠিক হয়ে গেছে, ওনাদের কাছে হাইড্রোলজিক্যাল সার্ভের জন্য একটা দিতেছে, হাইড্রোলজিক্যাল রিপোর্ট দিতে হবে, মানে কাজ করলে হবে। এই রিপোর্টটা দেওয়ার পরে সুন্দরের জন্য যখন ফোন করলাম চেয়ারম্যান সাহেবকে, উনি নেভাল কমোডোর উনি ওনাদের ওই মর্যাদা। যাই হোক, আমাদের বিআর এডমিরাল উনিও ফোন করে দিয়েছেন, আমরা আসছি করছি, একটা বড় মিটিং করলাম, সেখানে ওনারা অ্যাপ্রোচ বুঝলাম যে উনি মধ্যে ঘাট করবেন, ফিরে গেছে। ওনারা কি করতে চাচ্ছেন? ওনারা চলে যাচ্ছে মসজিদের ঘাট থেকে 2.5 কিলোমিটার দূরে নদী আছে, সেখানে একটা নদীর রাস্তা করে দিবে, আমাদেরকে ওখানে নামিয়ে দিবে। এই অ্যাপ্রোচে ওনারা চলেছে। এটা এই যে আমরা এত কষ্ট করতেছি, এত দৌড়াদৌড়ি, আমাদের জীবন যৌবন করতে গেলে এত বছর, 2019 থেকে 2024 না, এটা পিছনে গেছিলাম মানসিক কষ্ট। উনি সেই দিকে চলে গেছে, আমরা উনি আমাদেরকে প্রস্তাব করছে আপনাদেরকে আমরা ঠিক মতো চালিয়ে দিতে পারি, আমি কোথায় ঘাট করবো সেটা নিয়ে আপনারা দেখবেন। আমি বলছেন আপনি রেজুলেশন, আমি কিন্তু সেটি হুমকি দিচ্ছিলাম যে রেজুলেশনকে ভায়োলেট যদি করে আপনি সিদ্ধান্ত নেন, আমরা এই কথা বলার পরে একটু শান্ত হয়ে বলছেন ঠিক আছে, রিপোর্টটা যেটা 1 মাসের বা 15 দিনের মধ্যে দিতে পারে, আজকে 6 মাস 7 মাস হয়ে গেছে, দেয় না, দিতেছে না। এখন স্যার এই ক্ষেত্রে আপনার একটু সদয় সহযোগিতা চাই, আপনি একটু মন্ত্রীকে যদি স্যার একটু ফোন করে দেন, আমরা যাই একটা টিম 5 জন 7 জন বা 3 জন একটু যাই স্যার, শুধু বসে ওই রেজুলেশনটা দেখায় যে এই যে ওদের স্বার্থটা কোথায় স্যার, ওরা ড্রেসিংটা চালু রাখছে, কোটি টাকা সেভ হয়ে যাবে, ড্রেসিং কাপে 1 টাকা যাবে না। আপনি যদি সদয় হয়ে স্যার মন্ত্রী মহোদয়কে ফোন করে দেন, আমরা যাই, আমরা যোগাযোগ রাজীব তো ভালো হয় স্যার, সড়কের প্রজেক্টটা তো না থাকে 262 কোটি টাকার প্রজেক্টটা ওটা পাস করে দিব। আর ওই যে বিএডব্লিউডি কে রাজি করে দেব, রেজুলেশন অনুযায়ী এটা করো, তোমার মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিচ্ছে তুমি এটা ভায়োলেট করো কিভাবে? যে ইয়েরা ওরা ওদের ওই স্বার্থেই এটা করছে। এই এটা চাই স্যার, মতিরহাটের ভেঙে ব্যাপারে সকল সহযোগিতা পাবেন। নিজাম সাহেবের সাথে আমি দিদি আসতেছি ঘর থেকে, ওখানে বসে হঠাৎ মনে হলো যে এখানকার উনি আমার একটা কথা আমরা চেক করা আছে, ফোন দিছি, ওনার এই কথাটা আমি জানাইছি যে আপনার এলাকায়